মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এই শব্দটা শুনলে কেমন যেন একটা চিন্তা হয় তাই না? হওয়াটাই স্বাভাবিক, কারণ এই যে একটা অদৃশ্য শক্তি, এটা কিন্তু আমাদের সবার পকেটে সরাসরি প্রভাব ফেলে। তো চলুন আজকে একদম সহজ করে এই ব্যাপারটার ভেতরটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন আমাদের দাদু দিদা বা বাবা মায়ের সময়ের জিনিসপত্রের দামের গল্পগুলো এখন কেমন রূপকথার মতো শোনায়? তারা তো প্রায়ই বলেন, জানিস আমাদের সময়ে 1 টাকায় কত কি পাওয়া যেত। এটা কিন্তু শুধু বলার কথা নয়, এক্কেবারে সত্যি। আর এই যে তফাতটা, এর পেছনের আসল খেলোয়াড়টাই হল মুদ্রাস্ফীতি। একবার ভাবুন তো, সময়ের সাথে সাথে দামের কি অদ্ভুত পরিবর্তন। কোথাও ২০০৫ সালে সিনেমার টিকিট ছিল ৭৫ টাকা, আর এখন সেটা ৩৫০ টাকা। আবার দেখুন মোবাইল ডেটা, একসময় 1 জিবি ডেটার জন্য মাসে গুনতে হতো ২৫০ টাকা, আর এখন ১৫ টাকায় দিনে 1 জিবি। কিছু জিনিসের দাম কমেছে বটে, কিন্তু যখন দেখবেন চাল ডাল তেল থেকে শুরু করে প্রায় সবকিছুর দাম একসাথে লাগাতার বেড়েই চলেছে, অর্থনীতির ভাষায় ঠিক ওটাকেই আমরা বলি মুদ্রাস্ফীতি। তো আজকের এই আলোচনাতে আমরা কি দেখব? প্রথমে বুঝব মুদ্রাস্ফীতি জিনিসটা ঠিক কি, তারপর দেখব এর পেছনের মূল কারণগুলো। কথা বলবো দুটো জরুরি থিওরি বা তত্ত্ব নিয়ে। দেখব মুদ্রাস্ফীতিরও রকম ফের আছে, ভারতে এখন কি অবস্থা সেটাও জানব, আর সব শেষে এই দৈত্যটাকে বশ করার উপায় কি সেটাও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, মুদ্রাস্ফীতি আসলে কি? একদম গোড়া থেকে ধারণাটা পরিষ্কার করে নেওয়া যাক। একদম সোজা কথায় যদি বলি, মুদ্রাস্ফীতি মানে হল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বেশিরভাগ পণ্য আর পরিষেবার দাম একসঙ্গে বেড়ে যাওয়া। এখানে কিন্তু দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। এক, এই বৃদ্ধিটা হতে হবে ক্রমাগত, মানে চলতেই থাকবে। আর দুই, এটা শুধু আলু বা পেঁয়াজের মতো একটা দুটো জিনিসের দাম বাড়া নয়, এটা হলো সাধারণ মূল্যস্তরের বৃদ্ধি, মানে সার্বিকভাবে দাম বাড়ছে। আর এর ফলে যেটা হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতির আসল প্রভাবটা পড়ে আমাদের টাকার কেনার ক্ষমতার উপর, মানে সোজা বাংলায় টাকার ভ্যালু বা জোর কমে যায়। ধরুন আজকে ১০০ টাকা দিয়ে আপনি যা যা কিনতে পারছেন, মুদ্রাস্ফীতির জন্য ঠিক ১ বছর পর ওই একই জিনিস কিনতে আপনার আরও বেশি টাকা লাগবে। ব্যাপারটা ফুচকার উদাহরণ দিয়ে ভাবলে কিন্তু এক্কেবারে পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, হয়তো ২০১৪ সালে ১০০ টাকা নিয়ে বেরোলে আপনি আরামসে ৫ প্লেট ফুচকা খেতে পারতেন, আর আজ মানে ধরুন ২০২৫ সালে ওই একই ১০০ টাকার নোটে বড়জোর ২ প্লেট ফুচকা হবে। দেখুন নোটটা কিন্তু সেই ১০০ টাকারই আছে, কিন্তু ওর কেনার ক্ষমতা মানে পারচেজিং পাওয়ার কতটা কমে গেল। এখন প্রশ্ন হলো, এই যে বলা হচ্ছে সার্বিকভাবে দাম বাড়ছে, এই হিসেবটা রাখে কে বা কিভাবে রাখা হয়? এর জন্যই অর্থনীতিবিদরা একটা টুল ব্যবহার করেন, যার নাম সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ভাবুন তো, এটা একটা কাল্পনিক শপিং বাস্কেটের মতো। সেই বাস্কেটে আমাদের দৈনন্দিন জীবনের জরুরি জিনিসপত্র, যেমন চাল ডাল তেল সাবান থেকে শুরু করে বাড়ি ভাড়া, যাতায়াতের খরচ, ডাক্তার দেখানো, এই সব কিছু রাখা আছে। অর্থনীতিবিদরা মাস মাস বা বছর বছর হিসেব করেন যে এই পুরো বাস্কেটটা কিনতে মোট খরচ কতটা বাড়ল বা কমল। সেটাই হলো মুদ্রাস্ফীতির মাপ। আচ্ছা, বোঝা গেল মুদ্রাস্ফীতি কি, কিন্তু প্রশ্নটা হলো, এটা হয় কেন? কেন দাম বাড়ে? এর পেছনে আসলে একটা দারুণ অর্থনৈতিক দড়ি টানাটানির খেলা চলে। চলুন সেই কারণগুলো এবার একটু খুঁটিয়ে দেখা যাক। ব্যাপারটা খুব সহজেই বোঝার জন্য চলুন আমরা একটা পাউরুটির দোকানে যাই। বিশ্বাস করুন, এই একটা ছোট্ট উদাহরণ দিয়েই মুদ্রাস্ফীতির দুটো সবচেয়ে বড় কারণ একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো পরিস্থিতিটা ভাবুন, একটা দোকানে দুটো পাউরুটি রাখা আছে, আর ক্রেতাও আছেন দুজন, প্রত্যেকে একটা করে চান, দাম একদম ঠিকঠাক স্থিতিশীল। এবার হঠাৎ করে দোকানে আরও ৩ জন লোক ঢুকলেন, আর তারাও পাউরুটি কিনতে চাইলেন। কি হলো তাহলে? পাউরুটি সেই দুটোই, কিন্তু ক্রেতা হয়ে গেলেন ৫ জন। সাপ্লাই থেকে ডিমান্ড অনেক বেশি। দোকানদার এখন কি করবেন? একদম ঠিক, উনি দাম বাড়িয়ে দেবেন, কারণ উনি জানেন বেশি দাম দিয়েও কেনার লোক আছে। অর্থনীতির পরিভাষায় ঠিক এই ঘটনাটাকেই বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন, মানে চাহিদা দামকে উপরের দিকে টেনে তুলছে। যখন বাজারে জিনিসের যোগান বা সাপ্লাই কম, কিন্তু কেনার লোকের চাহিদা অনেক বেশি, তখন দাম তো বাড়বেই। খুব সুন্দর একটা কথা আছে এর জন্য, টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস, অর্থাৎ অল্প কিছু জিনিসের পেছনে
অনেক বেশি টাকা ছুটছে। তাহলে আমরা দেখলাম চাহিদা বাড়লে কিভাবে দাম বাড়ে, কিন্তু দাম বাড়ার কি এটাই একমাত্র কারণ? না, একদমই না। এর আরেকটা দিকও আছে। চলুন আবার সেই পাউরুটির দোকানেই ফেরা যাক, তবে এবার পরিস্থিতিটা একটু অন্যরকম। তো আমরা আবার সেই দোকানে। 2টো পাউরুটি, 2জন ক্রেতা, সব শান্ত। কিন্তু এবার একটা অন্য ঘটনা ঘটল। হঠাৎ করেই পাউরুটি বানানোর যে মূল উপাদান মানে গম, সেটার দাম বাজারে দ্বিগুণ হয়ে গেল। এখন বেচারি দোকানদারের তো পাউরুটি বানানোর খরচই অনেক বেড়ে গেল। তাহলে তাকে যদি লাভ রাখতে হয় কি করতে হবে? পাউরুটির দাম বাড়াতেই হবে। লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু চাহিদা এক ফোঁটাও বাড়েনি। যেটা বেড়েছে সেটা হলো প্রোডাকশন কস্ট বা তৈরির খরচ। আর অর্থনীতির ভাষায় একেই বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন, মানে খরচটা দামকে ওপরের দিকে ঠেলে তুলছে। যখন কাঁচামালের দাম, কর্মীদের মাইনে বা সরকারের ট্যাক্স এই ধরনের প্রোডাকশন কস্ট বেড়ে যায়, তখন কোম্পানিগুলো সেই বাড়তি খরচের বোঝাটা জিনিসের দাম বাড়িয়ে আমাদের ওপর চাপিয়ে দেয়। এখন এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। অর্থনীতিবিদদের মধ্যে এই নিয়ে 2টো বড় দল আছে। একদল হলেন কেইনজিয়ান, যারা বলেন এই যে আমরা পাউরুটির দোকানের উদাহরণে দেখলাম, মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের টানাটানি, এটাই মুদ্রাস্ফীতির আসল কারণ। কিন্তু আরেকটা দল আছে যাদের বলা হয় মনিটারিস্ট। তাদের মতে এত সব চাহিদা যোগানের গল্প ছাড়ো, আসল কারণ একটাই, আর সেটা হলো অর্থনীতিতে প্রয়োজনের চেয়ে বেশি টাকার যোগান। তাদের সোজা কথা, সরকার যত বেশি টাকা ছাপবে জিনিসের দাম তত বাড়বে, ব্যাস। কিন্তু সব মুদ্রাস্ফীতি কি একরকম বা সমানভাবে খারাপ? একদমই না। এটাকে একটা চিড়িয়াখানার সাথে তুলনা করতে পারেন, যেখানে বিভিন্ন গতির জন্তু আছে। কোনোটা ধীরে সুস্থে হামাগুড়ি দেয়, আবার কোনোটা একেবারে বন্যের মতো দৌড়ায়। চলুন এই ইনফ্লেশন চিড়িয়াখানার কয়েকটা প্রাণীর সাথে পরিচিত হওয়া যাক। প্রথমে আছে ক্রিপিং বা হামাগুড়ি দেওয়া ইনফ্লেশন, যেটা বছরে 3% কম। অর্থনীতিবিদরা বলেন এটা নাকি অর্থনীতির জন্য বেশ স্বাস্থ্যকর। এরপর আসে ওয়াকিং বা হাঁটা ইনফ্লেশন, যা 3 থেকে 10%। এটা একটা ওয়ার্নিং সাইন। গতি যখন আরও বাড়ে 10 থেকে 20%, তখন সেটা হয়ে যায় রানিং বা দৌড়ানো ইনফ্লেশন, যা অর্থনীতির জন্য বেশ ক্ষতিকর। আর যখন ইনফ্লেশন 20%-এর উপরে চলে যায়, মানে গ্যালোপিং বা লাফানো শুরু করে, তখন বিপদ। আর সবশেষে আছে হাইপার ইনফ্লেশন। এটা হলো চূড়ান্ত বিপর্যয়, যখন টাকাটা কাগজের টুকরো ছাড়ার কিছুই থাকে না, যেমনটা আমরা জিম্বাবুয়ে বা ভেনেজুয়েলাতে দেখেছি। তো তত্ত্বের কথা তো অনেক হলো, এবার একটু দেশের কথায় আসা যাক, তাই না? আমাদের ভারতে মুদ্রাস্ফীতির বর্তমান পরিস্থিতিটা ঠিক কীরকম? চলুন কিছু বাস্তব সংখ্যা আর তথ্য দেখা যাক। এই যে চার্টটা দেখছেন, এটা ভারতের গত 1 দশকের ইনফ্লেশনের রোলার কোস্টার রাইডের মতো। দেখুন 2015 থেকে 2024 পর্যন্ত রেটটা কিভাবে ওঠানামা করেছে। কখনো এটা বেশ নিয়ন্ত্রণে ছিল, আবার কখনো যেমন 2020 সালের দিকে বেশ খানিকটা বেড়ে গিয়ে সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। আর যদি একদম সাম্প্রতিক তথ্যের কথা বলি, তাহলে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসওর রিপোর্ট অনুযায়ী ধরা যাক 2024-এর আগস্ট মাসে ভারতের রিটেল ইনফ্লেশন বা খুচরা মুদ্রাস্ফীতির হার ছিল 5.1%। এখন এই 5.1%, এটা তো শুধু একটা সংখ্যা, কিন্তু এর আসল মানেটা কি? এর মানে হলো সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে। যখন আমরা খবরের কাগজে এই ধরনের শিরোনাম দেখি যে শাকসবজি আর ডালের আকাশছোঁয়া দামে মধ্যবিত্তের পকেটে টান, তখন আমরা এই সংখ্যাটার বাস্তব প্রভাবটা বুঝতে পারি। এই দাম বাড়াটা সরাসরি আমাদের, আপনার আমার মতো সাধারণ পরিবারের মাসিক বাজেটে গিয়ে ধাক্কা মারে। তাহলে প্রশ্ন হল, এই যে মুদ্রাস্ফীতির মতো একটা দৈত্য, একে কি বশে আনা যায়? অবশ্যই যায়। আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলুন দেখে নিই ভারতে এই দৈত্যকে সামলানোর দায়িত্ব কাদের ওপর আর তাদের হাতে কি কি অস্ত্র আছে। এটা করার জন্য মূলত 2টো বড় রাস্তা আছে, বা বলা ভালো 2জন বড় খেলোয়াড় আছে। প্রথম খেলোয়াড় হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই, আর তাদের অস্ত্র হল মুদ্রানীতি বা মনিটারি পলিসি। আরবিআই কি করে? তারা রেপো রেট নামের একটা সুদের হার বাড়িয়ে দেয়। এতে ব্যাংকগুলো লোন নেওয়া কঠিন হয়ে যায়, ফলে বাজারের টাকার যোগান কমে আর মানুষের কেনার প্রবণতাও কমে। আর দ্বিতীয় খেলোয়াড় হল সরকার।
তাদের অস্ত্র হল রাজকোষ নীতি বা ফিস্ক্যাল পলিসি। সরকার তাদের বাজেটে নিজের খরচ কমিয়ে বা মানুষের ওপর ট্যাক্স বাড়িয়ে বাজার থেকে অতিরিক্ত টাকা তুলে নিতে পারে। দুটোই চাহিদা কমানোর উপায়। সুতরাং বুঝতেই পারছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা আসলে একটা টাইট রোপ ওয়াকিং বা দড়ির উপর দিয়ে হাঁটার মতো কঠিন কাজ। একদিকে দাম নিয়ন্ত্রণ করতে হবে, অন্যদিকে খেয়াল রাখতে হবে যাতে দেশের অর্থনৈতিক বৃদ্ধি বা গ্রোথ থেমে না যায়। আর এখানেই আমাদের শেষ প্রশ্নটা এসে হাজির হয়। ভারতের মতো একটা দ্রুত বেড়ে চলা দেশের জন্য কোনটা বেশি ঝুঁকির? মুদ্রাস্ফীতিকে একটু বাড়তে দেওয়া, নাকি তাকে কড়া হাতে আটকাতে গিয়ে দেশের উন্নতির চাকাকেই স্লো করে দেওয়া? এই প্রশ্নটার উত্তর কিন্তু সত্যি খুব জটিল, আর অর্থনীতিবিদরা সারাক্ষণ এই ভারসাম্যটাই খুঁজে চলেন।